গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই এবং কেপি কনস্টেবল এবং জেল পুলিশের যে হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 13 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু জিকেজিএস এর ওপর থেকে 12টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর তোমরা করে নিতে পারবে। ক্লাসের শুরুতে অন্য দিনের মতো আজও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা কোশ্চেনই কিন্তু তোমরা দেখবে, তাহলেই কিন্তু তোমাদের এক্সামে বেনিফিট হবে। এবং এর পাশাপাশি প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো নির্দিষ্ট দিন অন্তর কিন্তু রিভিশন করবে, দরকার পড়লে ভিডিও আরবার একবার রিমাইন্ড করে দেখবে, কারণ ভিডিও কিন্তু ডিলিট করা হচ্ছে না, ভিডিও কিন্তু থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে। তো শুরু করছি আজকে 13 নম্বর জিকেজিএস এর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার রিপিটেড কোশ্চেন। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল পিক, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই আন্দামান দ্বীপের এই যে স্যাডেল পিকের হাইট কত? হাইট হলো 737 মিটার। না মনে রাখলেও হবে, তবে এইটা মনে রাখবে, এই যে স্যাডেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এটা সর্বোচ্চ শৃঙ্গ, এটা কোন দ্বীপে অবস্থিত? তো এটা অবস্থিত নর্থ আন্দামান, উত্তর আন্দামানে অবস্থিত, নর্থ আন্দামানে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এবার এখানে সর্বোচ্চ শৃঙ্গর প্রসঙ্গ যেহেতু এসছে, তাহলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? ওয়ার্ল্ডস ওয়ার্ল্ডস হাইয়েস্ট ওয়ার্ল্ডস হাইয়েস্ট মাউন্টেন পিক, ওয়ার্ল্ড হাইয়েস্ট মাউন্টেন পিক। আশা করি প্রত্যেকেরই জানা আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মাউন্টেন পিক কোনটা, সেটা হবে মাউন্ট এভারেস্ট। নাম কি? মাউন্ট এভারেস্ট। কিন্তু এখান থেকে কোশ্চেন দেবে মাউন্ট এভারেস্টের হাইট কত? তো মাউন্ট এভারেস্টের হাইট একদম এক্সাক্ট ভ্যালু জানতে হবে। বারবারই বলেছি, এর আগের ক্লাসগুলোতেও বলেছি, 8848.86 মিটার হলো মাউন্ট এভারেস্টের এক্সাক্ট হাইট। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। তো এখান থেকে যে কোশ্চেনটা রিসেন্টলি এক্সামে দিয়েছিল, নেপালে মাউন্ট এভারেস্টের নাম কি? নেপালে কিন্তু মাউন্ট এভারেস্টকে মাউন্ট এভারেস্ট বলা হয় না, বলা হয় কি? বলা হয় সাগর মাথা। তো নেপালে মাউন্ট এভারেস্টের নাম কি? নাম হলো সাগর মাথা। তো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কি? সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? ইন্ডিয়াস 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 হাইয়েস্ট মাউন্টেন পিক, ইন্ডিয়াস হাইয়েস্ট মাউন্টেন পিক কোনটা? তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এই জায়গা থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা গুলিয়ে ফেলে, দুটো কোশ্চেন এখান থেকে রিলেট করাচ্ছি। একটা কোশ্চেন থাকবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, আরেকটা কোশ্চেন থাকবে অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো যদি কোশ্চেন দেয় যে অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে K2, যাকে বলা হয় গডউইন অস্টিন, গডউইন অস্টিন। বা এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেবে যে বিশ্বের হাইয়েস্ট মাউন্টেন বলে দিয়েছি, সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? কোশ্চেন দেবে ওয়ার্ল্ডস ওয়ার্ল্ডস সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন, বিশ্বের দ্বিতীয় উচ্চতম মাউন্টেন কোনটা? তো বিশ্বের দ্বিতীয় উচ্চতম মাউন্টেন হলো এই গডউইন অস্টিন। তো যেহেতু বিশ্বের দ্বিতীয় উচ্চতম, এর হাইট তোমাদের জানতে হবে, এর হাইট হলো 8611, 8611 মিটার হলো এর হাইট। আর যদি কোশ্চেন দেয় যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তখন অ্যান্সার হয়ে যাবে কি? তখন অ্যান্সার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কোথায় অবস্থিত? এটা ভারতের সিকিম রাজ্যে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘার হাইট তোমাদের জানতে হবে, যেহেতু এটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো এটা মনে রাখার সহজ উপায় বলে দিয়েছিলাম, কি বলেছিলাম? 85 85 86, এইভাবে মনে রাখবে 8586।
তো 8586 মিটার হলো এর হাইট, এক্সাক্ট হাইট কিন্তু মাথায় রাখবে, এক্সামে কিন্তু এক্সাক্ট হাইট জানতে চাইবে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেয়, সেটা হলো যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, হাইয়েস্ট পিক অফ হাইয়েস্ট হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হবে আন্নামালাই পর্বত শ্রেণীর আনাইমুদি। আনাইমুদি, এই আনাইমুদির হাইটটাও কিন্তু তোমাদের জানতে হবে। আনাইমুদির হাইট কত? আনাইমুদির হাইট হলো 2695। বা এখান থেকে কোশ্চেন দেবে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তার হাইট কত? তো হাইট কিন্তু অবশ্যই জানতে হবে, 2695 মিটার, 2695 মিটার হলো তার হাইট। আচ্ছা, এখানে অন্য দিনের ক্লাসের মতো অন্য দিনের ক্লাসেও বলি, তো আরেকবার এখান থেকে বলছি, যেহেতু নতুন ক্যান্ডিডেট আমাদের সাথে প্রত্যেকটা ক্লাসেই অ্যাড হয়, তো এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো এখানে লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, কারণ এগুলো পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করতে পারবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেইগুলোই তোমরা প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার আকারে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা তোমাদের সামনে শো হচ্ছে অন স্ক্রিনে, @TheLearningExpertSD, এই টেলিগ্রাম লিঙ্কটা তোমরা সার্চ করবে টেলিগ্রাম গ্রুপে গিয়ে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেটার উপরে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, এবং সেখান থেকে প্রতিটা ক্লাস, মানে আজকে যে ক্লাস দেখছো, এর আগে যে ক্লাস হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস চলবে, প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। 1969 সালে কটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল? সালটা অবশ্যই মাথায় রাখবে, কনফিউজিং করার জন্য এখান থেকে দুটো কোশ্চেন দেবে, একটা দেবে 1969, আরেকটা কোশ্চেন দেবে 1980। তো 1969 সালেও কিছু বেসরকারি ব্যাংককে বাণিজ্যিক ব্যাংকে কিন্তু অধিগ্রহণ করা হয়েছিল 1980 সালে, এবং 1969 সালে, দুটো সালেই হয়েছিল। তো কোশ্চেনটা ছিল 1969, তো 1969 সালে 14টা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে কিন্তু অধিগ্রহণ করা হয়, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের যেটা দিয়েছিল, এই যে 1969 সালে 14টা বাণিজ্যিক ব্যাংকে যে অধিগ্রহণ করা হয়েছিল, সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তো মাথায় রাখবে সেটা 4th 5 ইয়ার প্ল্যানের সময়, 4th 5 ইয়ার প্ল্যানের সময় কিন্তু হয়েছিল। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন দিয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রী কার আমলে হয়েছিল? তো সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যার নাম হলো ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর আমলেই কিন্তু 14টা বেসরকারি ব্যাংকে অধিগ্রহণ করা হয়েছিল। 1980 সালে কটা ব্যাংকে অধিগ্রহণ করা হয়? এটাও কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে 1980 সালে 6টা বেসরকারি ব্যাংকে অধিগ্রহণ করে এদেরকে ন্যাশনালাইজ করা হয়, এদেরকে জাতীয়করণ, এদেরকে কি করা হয়? ন্যাশনালাইজড করা হয়, অর্থাৎ জাতীয়করণ করা হয়। চলে আসো পরের কোশ্চেন, লাল বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ কি? লাল রংকে বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ কি? রক্তের রং লাল, বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত হয়, লাল রং সহজলভ্য, এবং বাতাস ও জলের মধ্যে তাপমাত্রা পার্থক্য। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি কিছুদিন ধরে কমেন্ট বক্সটা দেখছি যে অনেকে বলছো যে সায়েন্সের কোশ্চেন অ্যান্সার বেশি রাখতে। তো এক্সামে যেমন ধরনের কোশ্চেন আসে সেই টাইপেরই কিন্তু কোশ্চেন সেট তোমাদের রাখা হচ্ছে। তোমরা ভেবো না যে শুধুমাত্র সায়েন্সটা বেশি পড়ে গেলে সেখান থেকে বেশি কোশ্চেন আসবে, এমনটা না। সব কিছুরই কিন্তু ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্স অনুযায়ী কিন্তু তোমাদের কোশ্চেন সেট রাখা হচ্ছে, এবং তোমাদের এক্সামের আগে পর্যন্ত যে কটা সেট এইভাবে তোমাদের করানো হবে, যে কটা বলতে ধরে নাও প্রায় 40টা থেকে 50টা সেট কিন্তু এক্সামের আগে কভার করিয়ে দেওয়া হবে। তো তার মধ্যে যতগুলো যা কোশ্চেনই করানো হোক, প্রত্যেকটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। শুধুমাত্র সায়েন্সের দিকে আমরা লক্ষ্য করব, আর্টসের সাইড লক্ষ্য করব না, এমনটা নয়, কারণ তোমরা
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো, দেখবে একটা পুলিশের এক্সামে, পুলিশের কথাই বলছি যেহেতু ক্লাস পুলিশেরই চলছে, তো পুলিশের যে কোনো তুমি কনস্টেবল দেখতে পারো বা এসআই দেখতে পারো, বা তোমরা সেন্ট্রালের যে পুলিশের এক্সাম হয় মানে এসএসসি জিডি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, তো সেখানে দেখবে ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পলিটি এর মাত্রা কিন্তু সব থেকে বেশি থাকে। তারপর বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি এর থেকে কিন্তু খুব কম মাত্রায় কোশ্চেন থাকে, মানে তুমি একটা সেটে ধরতে পারো 5টা থেকে 6টা, যদি খুব বেশি দেয় 6টা থেকে 7টা, তার বেশি কিন্তু কোশ্চেন থাকে না। তো ব্যালেন্স করেই কিন্তু কোশ্চেন করানো হচ্ছে, যেমন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা কিন্তু সায়েন্সের কোশ্চেন, তো বারবার কমেন্টে বলার দরকার নেই, আমি কিন্তু ঠিকঠাকই ব্যালেন্স করেই তোমাদের করাচ্ছি। তো যাই হোক, চলে আসো কোশ্চেনে। লাল যে কালারটা বিপদ সংকেত হিসেবে কেন ব্যবহার করানো হয়? তো বাতাসের অনুরং লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত হয়, লাল রং সহজলভ্য, বাতাস এবং জলের মধ্যে তাপমাত্রার পার্থক্য। তো অ্যান্সার হয়ে যাবে কি, বাতাসে অণু লাল আলোককে সব থেকে কম বিক্ষিপ্ত করে, তো সেই কারণে লাল রংকে এখানে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, বা অনেক দূর থেকে এটাকে দেখা যায়। তো বাতাসে অণু লাল আলোককে কি করে, সব থেকে কম বিক্ষিপ্ত করে। লাল রং বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ এটাই যে বাতাসের অণু লাল আলোক থেকে সব থেকে কম বিক্ষিপ্ত হয়, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হওয়ায় এটা কিন্তু সব থেকে কম বিক্ষিপ্ত হয়, এবং এটা অনেক দূর থেকে কিন্তু দেখা যায় আদার্স যে সমস্ত কালার আছে সেই কালারের থেকে, সেই কারণে কিন্তু বিপদ সংকেত হিসেবে লালকে ব্যবহার করা হয়। অপশন বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে পুরানো গায়ন রীতি হলো কোনটা? গজল, ঠুংরি, ধ্রুপদ, না এর মধ্যে কোনোটি নয়। তো সব থেকে পুরানো গায়ন রীতি হলো ধ্রুপদ, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ধ্রুপদ যে রীতিটা, সেই ধ্রুপদ শাস্ত্রীয় সঙ্গীতের রীতিটা হলো মূলত ভক্তিমূলক যে সমস্ত গান, ভক্তি রসে সমৃদ্ধ গান। চলে আসো পরের কোশ্চেনে। নাইট্রোজেন অক্সাইডের উৎস হলো, এটাও কিন্তু সায়েন্সের কোশ্চেন, যারা সায়েন্সের কোশ্চেনের কথা বারবার বলছো। তো যানবাহনে কালো ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি দহন, সালফাইড আকরিক থেকে সালফার নিষ্কাশন, না সীসা, দস্তা, তামার নিষ্কাশনের চুল্লি। তো বাতাসে নাইট্রোজেন অক্সাইডের উৎস হলো সব থেকে বেশি যানবাহনের কালো ধোঁয়া থেকে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো পুলিশ স্পেশাল, যার মধ্যে জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই প্রতিটা এক্সামের জিকে জিএস কিন্তু এর মধ্যেই কভার করানো হবে। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রতিটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ, এই চ্যানেল না, দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে, আমাদের দুটো ইউটিউব চ্যানেল এক্ষুনি বলে দিচ্ছি কোন কোন চ্যানেল। তো দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে আমাদের সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড যদি না করতে পারো, ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা তোমাদের সুবিধা মতো রেকর্ডেড হিসেবেও কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে। একটা কথা বলতে পারি, যদি তোমরা নতুন স্টুডেন্ট হয়ে থাকো, ফার্স্ট টাইম যদি ক্লাস দেখে থাকো, তো ফার্স্টে একটা দুটো ক্লাস তোমরা আগে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে না। যদি ভালো লাগে তাহলে আগে ক্লাসগুলো কন্টিনিউ করো, আর যদি না ভালো লাগে সেটা আপ টু তোমাদের ব্যাপার। এখানে আরেকটা ইনফরমেশন দেবো, এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে তার রুটিন প্রোভাইড করা, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন অ্যাডমিট কার্ড প্রকাশন বা কবে কোন নোটিফিকেশন বার হচ্ছে, সব কিছুই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, স্ক্রিনের নিচের দিকে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ কিন্তু ভিডিও কল করবে না, কেউ নর্মাল কলও করবে না এই নাম্বারে। তো তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু সেখান থেকে অ্যাড করে নেওয়া হবে, এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এবার যে দুটো ইউটিউব চ্যানেলের কথা বলছিলাম, ইউটিউব চ্যানেল দুটো দেখে নাও, তাদের নাম, যে চ্যানেলে এখন বর্তমান ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে, রিজনিং এর ক্লাস পেয়ে যাবে, এবং ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এবং এই প্রতিটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস
চলবে আমাদেরই নতুন চ্যানেল। দেখো চ্যানেলটা কিন্তু রিসেন্টলি নতুন ক্রিয়েট করা হয়েছে, তো চ্যানেলের নামটা দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো এখানে প্রতিটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। চ্যানেলটা যেহেতু নতুন, বা তোমরা যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো, এবং রেগুলার বেসিসে কিন্তু এই চ্যানেল দুটোতে ক্লাস চলছে সোম থেকে শুক্র পর্যন্ত। তো রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। দরকার পড়লে যদি প্রিভিয়াস যে ক্লাসগুলো দেখোনি সেগুলোও কিন্তু তোমরা রিভিশন করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, সিপিইউ। সিপিইউ এর পুরো নাম কি? তো সিপিইউ এর পুরো নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আছে অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সিপিইউর থেকে কোশ্চেন দেয় যে সিপিইউ এর কটি অংশ, বা এইভাবে কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে, এর মধ্যে কোনটা সিপিইউ এর পার্ট নয়। তো সিপিইউ এর মাথায় রাখবে তিনটে অংশ, একটা হলো এ এল ইউ, একটা হলো সি ইউ, আরেকটা হলো কি, আরেকটা হলো স্টোরেজ ডিভাইস। স্টোরেজ স্টোরেজ ডিভাইস। তো এই তিনটে নিয়ে সিপিইউ গঠিত হয়। তো এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে এ এল ইউ এর ফুল ফর্ম কি? তো এর ফুল ফর্ম হলো অ্যারিথমেটিক 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 লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর সিইউ এর ফুল ফর্ম কি? সিইউ এর ফুল ফর্ম হলো কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট। তো অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট আর স্টোরেজ ডিভাইস, যাকে তোমরা এখন বর্তমানে তোমরা এসএসডি নামে চেনো বা হার্ড ডিস্ক নামে চেনো, তো এই তিনটে নিয়ে কিন্তু তৈরি হয় কি? তৈরি হয় কম্পিউটারের সিপিইউ। চলে আসো পরের কোশ্চেন, দেহকোষ বার বডি পাওয়া যায় না। দেহকোষে বার বডি পাওয়া যায় না নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে? তো বার বডি পাওয়া যাবে না যদি টার্নার সিনড্রোম থাকে কোনো ব্যক্তির দেহে, তাহলে বার বডি পাওয়া যাবে না। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখানে বলি বার বডির জিনিসটা কি। তো বার বডি হলো যাকে কখনো কখনো যৌন ক্রোমাটিনও কিন্তু এই বার বডিকে বলা হয়। ক্রোমোজোমের একটি সক্রিয় আর অন্য একটি লায়োনাইজেশন নামক একটা প্রক্রিয়ায় নিষ্ক্রিয় হয়ে কিন্তু এই বার বডিটা তৈরি হয়। তো স্বাভাবিক স্ত্রীলোকের ক্ষেত্রে কি থাকে? স্ত্রীলোকের দেহ যে সেক্স ক্রোমোজোম সেটা থাকে এক্স এক্স। তো এক্স এক্স একটি বার বডি থাকে, কিন্তু টার্নার সিনড্রোমের ক্ষেত্রে কি হয়? টার্নার সিনড্রোমের ক্ষেত্রে তার যে সেক্স ক্রোমোজোম সেখানে থাকে কি এক্স জিরো। তো এর ক্ষেত্রে কিন্তু বার বডি পাওয়া যায় না। কেন এর নাম বার বডি হয়েছে? কারণ বিজ্ঞানী এম বার স্ত্রীলোকের দেহকোষে নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোমের উপস্থিতি লক্ষ্য করে। এই এক্স জিরো একেই কিন্তু বলা হয় কি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম। নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম। তো এই নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোমের উপস্থিতি লক্ষ্য করে কি বিজ্ঞানী এমবার, যা পুরুষের দেহকোষে একটি এক্স ক্রোমোজোমের ঘাটতি কিন্তু পূরণ করে, যেটি জেনেটিক ভারসাম্য কিন্তু বজায় রাখে। তো বার বডি কি আশা করি বোঝাতে পেরেছি, যে টার্নার সিনড্রোমের দেহে যে নিষ্ক্রিয় ক্রোমোজোমটা থাকে তাকেই কিন্তু বলা হয় বার বডি। এবার এখানে সিনড্রোমের প্রসঙ্গ যেহেতু এসছে, চারটে সিনড্রোম তোমাদের জানতে হবে, এবং এখান থেকে কোশ্চেন দেয় যে এরকমভাবে কোশ্চেন দিবে টার্নার সিনড্রোমে কটা ক্রোমোজোম থাকে, ক্লিনিফিল্টার সিনড্রোমে কটা ক্রোমোজোম থাকে, ডাউন সিনড্রোমে কটা ক্রোমোজোম থাকে, পটাউ সিনড্রোমে কটা ক্রোমোজোম থাকে। তো এখানে দেখো নেক্সট পেজে আমি এখানে সিনড্রোম, চারটে সিনড্রোম চারটে সিনড্রোম এখান থেকে আলোচনা করব। ফার্স্ট হলো কি? ফার্স্ট হলো টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম। তো টার্নার সিনড্রোমে, আচ্ছা সিনড্রোমের নামগুলো আগে লিখে নিই। টার্নার সিনড্রোম, ক্লিনিফেল্টার সিনড্রোম, ক্লিনিফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম থেকে কোশ্চেন দিয়েছিল সম্ভবত তোমাদের ফুড এসআই এর এক্সামে। ফুড এসআই খেয়াল আসে না, ফুড এসআই কিংবা অন্য কোনো একটা এক্সামে, সেই টাইমে এই বছরই হয় ফুড এসআই নতুবা পুলিশের কোনো একটা এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছিল ডাউন সিনড্রোম থেকে। তারপর হলো পাটাউ সিনড্রোম।
পটাউ সিনড্রোম। তো টার্নার সিনড্রোমে কোশ্চেন দেয় যে ক্রোমোজোমের সংখ্যা কটা থাকে। তো টার্নার সিনড্রোমে ক্রোমোজোম, আচ্ছা আমি এখানে উপরেই লিখছি ক্রোমোজোম, ক্রোমোজোম। তো টার্নার সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা থাকে কটা? ক্রোমোজোমের সংখ্যা থাকে, স্বাভাবিক মানুষের কটা থাকার কথা? স্বাভাবিক মানুষের 46টা থাকার কথা। 46টার মধ্যে দুটো থাকে কি? দুটো থাকে সেক্স ক্রোমোজোম, অর্থাৎ পুরুষ হলে থাকবে কি? পুরুষ হলে থাকবে এক্স ওয়াই, আর মহিলা হলে থাকবে কি? মহিলা হলে থাকবে এক্স এক্স। তো এই যে সেক্স ক্রোমোজোম, এই সেক্স ক্রোমোজোমেরই কিন্তু হেরফের হয়। তো টার্নার সিনড্রোমের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা থাকে 45টা, বাকি যে তিনটে সিনড্রোম প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে বেশি থাকে, অর্থাৎ ক্লিনেফেল্টারে 47টা থাকে, ডাউন সিনড্রোমেও 47টা থাকে, পটাউ সিনড্রোমেও কিন্তু 47টা ক্রোমোজোম থাকে। এবার এখানে দেখো টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে মূলত এফেক্ট দেখতে পাওয়া যায় কাদের বডিতে? ফিমেল বডিতে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু এফেক্টটা দেখতে পাওয়া যায়, এক্ষুনি তোমাদের বললাম। এর ফলে কি হয়? এর ফলে দেখবে শর্ট হাইটের অনেক দেখবে মহিলা হয়। শর্ট হাইট বলতে মানে শর্ট হাইট বলতে এমনি নর্মাল শর্ট হাইট না, নর্মাল শর্ট হাইটের থেকেও অনেক শর্ট। ধরতে পারো যে একজন স্বাভাবিক মানুষের কোমর সমান বা তার থেকেও নিচু শর্ট হাইটের মহিলাদের দেখতে পাওয়া যায়, তাকে কি বলা হয়? বাসপান রোগ হয়। এবং এই টার্নার সিনড্রোম থাকলে সেই মহিলা কিন্তু সন্তান প্রসব করতে পারে না। প্রসব সন্তান প্রসব করতে পারে না। ক্লিনেফেল্টার সিনড্রোম, যেমন টার্নার সিনড্রোম ফিমেল বডিতে দেখতে পাওয়া যায়, ক্লিনেফেল্টার সিনড্রোম দেখতে পাওয়া যায় পুরুষদের দেহে, মেল বডিতে। এবং এর ফলে কি হয়? এর ফলে নাপুংসতা না নাপুংসতা দেখতে পাওয়া যায়। ডাউন সিনড্রোম এটা মেল অ্যান্ড ফিমেল উভয় বডিতে হয়ে থাকে। একইভাবে পটাউ সিনড্রোম এটাও মেল এবং ফিমেল উভয় বডিতেই দেখতে পাওয়া যায়। তো ডাউন সিনড্রোমের ফলে তোমরা দেখতে পাবে যে অনেকের যে ওপরের যে ঠোঁটটা থাকে বা নিচের যে ঠোঁটটা থাকে, ঠোঁটটা পুরু দেখা যায়। ঠোঁট কি হয়? ঠোঁট পুরু অর্থাৎ মোটা হয়ে যায়। আর পটাউ সিনড্রোমের ফলে দেখবে যে ওপরের যে ঠোঁট, ওপরের যে ঠোঁট, এই ওপরের ঠোঁটটা দেখবে কাটা মতো হয়, ওপরের ঠোঁটটা কাটা মতো হয়ে থাকে। তো চারটে সিনড্রোম বলে দিলাম: টার্নার সিনড্রোম, ক্লিনেফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম এবং পটাউ সিনড্রোম। তো টার্নার সিনড্রোমে বিশেষ করে যে এক্সামে যে কোশ্চেনটা দেয় সেটা হলো ক্রোমোজোমের সংখ্যা। টার্নার সিনড্রোমে একটা ক্রোমোজোম কম থাকে স্বাভাবিকের থেকে, আর বাকি তিনটে সিনড্রোমে কিন্তু স্বাভাবিকের থেকে একটা সিনড্রোম বেশি থাকে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 3 থেকে 5% পরিমাণ যে পদার্থ দিয়ে রবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানাইজেশন বলে তা কি? তো রবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে অনেকে পড়ে গেছে। উত্তপ্ত করার প্রক্রিয়ায় যেটা ব্যবহার করা হয় 3 থেকে 5% যে পদার্থ, সেটা কি? সেটা হলো সালফার। তো সালফার জানে, কিন্তু জানে না যে সালফারের বাংলা অর্থ কি। সালফারের বাংলা অর্থ হলো গন্ধক। তো অ্যান্সার হয়ে যাবে গন্ধক বা সালফার। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত? তো নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ, এখানে কোশ্চেনটা একটু আনকমপ্লিট বলবো, কারণ এই কারণে, তবে কোশ্চেন অনুযায়ী কোশ্চেনের অপশন অনুযায়ী ঠিক আছে। তো এখানে দেখো নির্বাচন কমিশনদের মেয়াদকাল, যে এখানে অ্যান্সারটা সঠিক হবে সেটা হবে 6 বছর। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তবে তোমরা জানবে যে নির্বাচন কমিশনার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার এবং তার সাথে অন্যান্য আদার্স যে যারা আছে তাদের যে মেয়াদকাল, সেই মেয়াদকাল কি হয়? মেয়াদকাল 6 বছর অথবা 65 অফ হিজ এজ, 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে আসবে, হুইচ কামস আর্লি, এটা কিন্তু ব্র্যাকেটে তোমাদের লিখতেই হবে, হুইচ কামস আর্লি।
অর্থাৎ ধরতে পারো যে এখানে বলেছি যে 6 বছর পর্যন্ত তাদের মেয়াদকাল থাকে। এবার ধরো কোনো একটা ব্যক্তি সে চিফ ইলেকশন কমিশনার পদে গেল বা নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার হলো, তো সে যখন নির্বাচন কমিশনার হয়েছে তার বয়স ধরে নাও কত বছর, তার বয়স ধরে নাও যে 62 বছর বয়সে সে হয়েছে। তো 62 বছর বয়সে যদি হয় তাহলে 62-র সাথে যদি 6 যোগ করো তাহলে 68 হয়ে যাচ্ছে। তো 68 বছর পর্যন্ত সে কিন্তু চাকরি করতে পারবে না। তার বয়স যখন 65 হয়ে যাবে তাকে কিন্তু রিটায়ার হয়ে যেতে হবে। তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে 6 বছর পর্যন্ত, এবং অথবা তার বয়স যদি 65 যেটা আগে আসবে সেটাতেই কিন্তু তাকে রিটায়ার করতে হবে। এবার এখান থেকে দেখো এই যে চিফ ইলেকশন কমিশনার বা অন্যান্য যে নির্বাচন কমিশনাররা আছে এদের অ্যাপয়েন্ট কে করে, অ্যাপয়েন্টমেন্ট কে করে? তো এদের অ্যাপয়েন্টমেন্ট করবে ভারতের যিনি প্রেসিডেন্ট আছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো ভারতের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি কিন্তু এদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবেন। আচ্ছা, এখানে ইলেকশন কমিশনের ওপরে কিছু ডিসকাস করে নিই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই এর ফুল ফর্ম। তো কোশ্চেন দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইস্টাবলিশ কবে হয়? তো এর ইস্টাবলিশ হয়েছিল, এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, 25 জানুয়ারি 1950 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইস্টাবলিশ হয়। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে, এর হেডকোয়ার্টার অবস্থিত। এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরা কোন কোন ভোট অর্গানাইজ করে? এরা লোকসভার ভোট অর্গানাইজ করে, রাজ্যসভার ভোট অর্গানাইজ করবে। এগুলো কিন্তু যেমন লোকসভার ভোট এখন রিসেন্টলি হলো, তো এটা কে অর্গানাইজ করেছিল? এটা অর্গানাইজ করেছিল ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে? তো চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বর্তমান তার নাম কি? তার নাম হলো রাজীব কুমার, রাজীব কুমার, রাজীব কুমার। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেবে এই যে ইলেকশনটা হলো 2024 ইলেকশন, 2024 লোকসভা ইলেকশন, এলএস ইলেকশন, এটা কততম ইলেকশন? এটা কিন্তু 16তম ইলেকশন হয়েছে। এবং 16তম ইলেকশনে কে কোন মন্ত্রী হলো নেক্সট ক্লাস বা তার পরবর্তী ক্লাসে আমি ডিসকাস করে দেবো, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে। এখান থেকে আর একটা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের এসএসসির এক্সামে দিয়েছিল, পুলিশের এক্সামে দেয়নি কোনোদিন, কিন্তু এসএসসির এক্সামে দিয়েছে, সুতরাং পুলিশের এক্সামে কিন্তু দিতে পারে, সেই কারণে এখানে জানতে হবে। বাকি যে দুজন নির্বাচন কমিশনার আছে তাদের নামটা তোমাদের জানতে হবে। তো চিফ ইলেকশন কমিশনের নাম বলে দিলাম কি, রাজীব কুমার হলেন চিফ ইলেকশন কমিশনার। আর বাকি যে দুজন ইলেকশন কমিশনার আছে তাদের মধ্যে একজনের নাম হলো গণেশ, গণেশ কুমার, গণেশ কুমার, আরেকজন হলেন সুখবীর সিং সান্ধু, সুখবীর সিং, সুখবীর, সুখবীর সিং সান্ধু, সুখবীর সিং সান্ধু। তো টোটাল এখন নির্বাচন কমিশনার আছে, একজন চিফ ইলেকশন কমিশনার আর দুজন নির্বাচন কমিশনার। চলে আসো পরবর্তী কোশ্চেনে। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কি? স্থাপন করেন ধর্মপাল। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ধর্মপাল পাল বংশের রাজা, তো পাল বংশীয় রাজা ধর্মপাল এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে স্থাপন করেন। বর্তমানে এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটা কোথায় অবস্থিত? বর্তমানের বিহার রাজ্যে কিন্তু এটা অবস্থিত, এটা গড়ে উঠেছিল কিন্তু 1193 সাল নাগাদ সেই টাইমে এসেছিল কে? মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মোহাম্মদ বিন বখতিয়ার, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো এই মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কি করে? এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে সে অ্যাটাক করে এবং এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে সে ধ্বংস করে দেয়। এবং এই যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল এখানে তখনকার দিনে দর্শন, ব্যাকরণ, তারপর অধিবিদ্যা ইত্যাদি বিষয় কিন্তু সেখানে চর্চা করা হতো। তো পুরানো বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে যদি কোশ্চেন দেয়, সম্ভবত এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি যে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, বিশ্বের প্রথম ইউনিভার্সিটি, তার নাম কি?
তো বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কনফিউজ হবে, শুধুমাত্র যদি এইটা পড়ে যায়। সেখানে কোশ্চেন দেবে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে হোস্টেল ফেসিলিটি আছে। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে হোস্টেল ফেসিলিটি আছে, তার নাম কি? তার নাম হলো নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা ইউনিভার্সিটি। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে নালন্দা ইউনিভার্সিটি কোথায় অবস্থিত। তো নালন্দা বিশ্ববিদ্যালয় এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত বিহার রাজ্যে। নালন্দা ইউনিভার্সিটি থেকে আরেকটা কোশ্চেন দেবে, নালন্দা ইউনিভার্সিটি কে স্থাপনা করেন? তো নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা করেন কুমারগুপ্ত, গুপ্ত বংশের রাজা কুমারগুপ্ত নালন্দা ইউনিভার্সিটি এস্টাবলিশ করেন, যেটা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে হোস্টেল ফ্যাসিলিটি ছিল। আর যদি কোশ্চেন দেয় যে বিশ্বের শুধুমাত্র প্রথম বিশ্ববিদ্যালয়, তখন অ্যান্সার হয়ে যাবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এখানে কোশ্চেনটা পাল বংশের যেহেতু ছিল, পাল বংশ থেকে আরেকটা কোশ্চেন দেয় তোমাদের যে পাল বংশের ফাউন্ডার, পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশের ফাউন্ডার বা পাল বংশের প্রতিষ্ঠাতাকে? তো তার নাম হলো কি? তার নাম হলো গোপাল। বহুবার কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। রোহিলাখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? তো রোহিলাখণ্ড এটা উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম দিকে, তো অর্থাৎ উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এটা এক্ষুনি বললাম যে এটা উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমে অবস্থিত এবং আফগান উপজাতি রোহিলা থেকেই এই অঞ্চলের নামকরণ হয়েছে। কি নামকরণ হয়েছে? রোহিলাখণ্ড। চলে আসো পরের কোশ্চেন। ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? এই কোশ্চেনটাও কিন্তু বহুবার আগে পড়ানো হয়েছে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। আমেদাবাদ কোথায় অবস্থিত? আমেদাবাদ অবস্থিত গুজরাট, অর্থাৎ গুজরাটের আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। কেন ম্যানচেস্টার বলা হয়? তো ম্যানচেস্টার শহরটা কোথাকার যদি কোশ্চেন দেয়, তো ম্যানচেস্টার শহরটা হলো ইংল্যান্ডের একটা শহর। এই ইংল্যান্ডের শহরে কি এমন হয়েছিল যে কারণে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? তো এই ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে কার্পাস বয়ন শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত হয়ে পড়েছিল এক টাইমে। তো ম্যানচেস্টার যেমন কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে, ঠিক তেমনি ভারতের আমেদাবাদে প্রচুর পরিমাণে কাপড়ের মিল ছিল, কাপড়ের কল স্থাপিত হয়েছিল, তাই আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবার এখান থেকে কোশ্চেন যেটা দেবে, কোশ্চেন তো এটা দেবেই না, কারণ এটা অনেক পুরানো প্যাটার্নের কোশ্চেন। কোশ্চেন দেবে যে ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আরেকটা কোশ্চেন দেবে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? বলা হয় কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। কানপুর কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? বলা হয় কোয়েম্বাটোর, কোয়েম্বাটোর কে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটোর কোথায় অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কোয়েম্বাটোর। তো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। আর যদি শুধুমাত্র দেয় ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? গুজরাটের আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। চলে আসো পরের কোশ্চেন। 2023-এর এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ইন্ডিভিজুয়াল ইভেন্টে কে স্বর্ণ পদক জয়লাভ করে? তো স্বর্ণ পদক জয়লাভ করে, জাস্ট অনলাইন আর ফরম্যাটে মাথায় রাখবে, পলাক গুলিয়া। এবং রূপার মুদ্রা কে জয়লাভ করে, অর্থাৎ রৌপ্য পদক কে জয়লাভ করে? সিলভার পদক। তো সিলভার পদক জয়লাভ করে এশা সিং, সিলভার পদক জয়লাভ করে। চলে আসো পরের কোশ্চেন। ওই একই ইভেন্টেই কিন্তু সিলভার পদক জয়লাভ করেছিল
কে এশা সিং। পরের কোশ্চেন দেখো, ভারতে 1 টাকা কাগজি মুদ্রার যোগান দেন কোন কর্তৃপক্ষ? কোশ্চেনটা এর আগের দিনে সম্ভবত ডিটেলসে পড়িয়েছিলাম। তো এখানে দেখো, ভারতে 1 টাকা কাগজি মুদ্রার এর যোগান দেয় কে? ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের অর্থ মন্ত্রক যোগান দেয়। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ভারত সরকারের অর্থ মন্ত্রক কি যোগান দেবে? যোগান দেয় 1 টাকার নোট, 1 টাকার কারেন্সি নোট, এর পাশাপাশি যত টাইপের অফ কয়েন আছে, অল টাইপস অফ কয়েন, তো সব কয়েনের যোগান দেয় কে? যোগান দেয় ভারত সরকার, অর্থাৎ ভারত সরকারের অর্থ মন্ত্রক। এবং দেখবে যে 1 টাকার যে কাগজি নোট, এই কাগজি নোটে সিগনেচার কার থাকে, সাইন কার থাকে? তো সাইন থাকে দেখবে যে কেন্দ্রীয় যে অর্থ সচিব আছে, কেন্দ্রীয় কেন্দ্রীয় অর্থ সচিব, এই কেন্দ্রীয় অর্থ সচিবের কিন্তু সাইন থাকে। আচ্ছা, এখন অ্যাট প্রেজেন্ট কে ফাইন্যান্স সেক্রেটারি পদে নিযুক্ত আছেন? এখন ফাইন্যান্স সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি পদে এখন বর্তমানে নিযুক্ত আছেন, তার নামটা মাথায় রাখবে, ফাইন্যান্স সেক্রেটারি অর্থাৎ অর্থ সচিব। তো অর্থ সচিবের নাম হলো বর্তমান টিভি সোমানাথন। টিভি সোমানাথন। এস সোমানাথনের সঙ্গে গোলাবে না, এস সোমানাথন হলেন ইসরোর বর্তমান চেয়ারম্যান। তো সেখান থেকে টিভি সোমানাথন বর্তমান কিন্তু ফাইন্যান্স সেক্রেটারি পদে নিযুক্ত আছেন। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নেক্সট ক্লাস বা পরবর্তী ক্লাসগুলোতে আপডেট করে দেওয়া হবে। আচ্ছা, এখানে এবার দেখো, যদি কোশ্চেন দেয় যে 1 টাকার নোট বাদ দিয়ে বাকি যে সমস্ত নোটগুলো আছে, তো বাকি নোট কে জারি করে? বাকি নোট জারি করে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1 টাকার নোটটাকে বাদ দিয়ে বাকি সমস্ত বাকি সমস্ত নোটওয়ালা যে কারেন্সি, মানে নোটওয়ালা কারেন্সি বর্তমানে কি কি আছে? 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 20 টাকার পরে আছে 50 টাকা, 100 টাকা কারেন্সি, 100 টাকার পরে আছে 200, 200 টাকার কারেন্সি, 500 কারেন্সি, আর একটা আছে কি 2000 রুপির কারেন্সি। তো এই কারেন্সিগুলো আছে। তো টোটাল কটা কারেন্সি আছে? টোটাল আছে তিনটে, 6টা, আর 7টা কারেন্সি এখনো অ্যাভেলেবেল আছে। এই কারেন্সিগুলো জারি করে কে? কারেন্সিগুলো জারি করে ভারতের রিজার্ভ ব্যাংক। এই কারণে দেখবে এই কারেন্সিগুলোর যে তোমরা যে কোনো নোটে দেখবে, 1 টাকার নোট বাদ দিয়ে বলছি, যে সেখানে যে সাইনটা থাকে সেটা কার সাইন থাকে? রিজার্ভ ব্যাংকের যে গভর্নর হন সেই গভর্নরের সাইন সেখানে থাকে, তৎকালীন যে গভর্নর থাকে সেই গভর্নরের সাইন। তো রিজার্ভ ব্যাংকের প্রসঙ্গ যেহেতু এসে, আরবিআই এর ব্যাপারে এখানে একটুখানি ছোটভাবে ডিসকাস করব। আরবিআই এর ইস্টাবলিশ কবে হয়েছিল? এক্সাক্ট ডেট মনে রাখতে হবে। আরবিআই ইস্টাবলিশ হয় 1 এপ্রিল 1935 সালে। এবার এখান থেকে কনফিউজিং যেটা কোশ্চেন দেবে যে আরবিআই সর্বপ্রথম কোথায় হেডকোয়ার্টার ছিল বা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো 1 এপ্রিল 1935 সালে যে আরবিআই এস্টাবলিশ হয়, কোথায় এর হেডকোয়ার্টার ছিল? ছিল কলকাতাতে। এর পরে ঠিক 1937 সালে, মানে জাস্ট 2 বছর পরে এর হেডকোয়ার্টার চেঞ্জ হয়ে যায়, এবং হেডকোয়ার্টার চেঞ্জ হয়ে কোথায় চলে যায়? বর্তমানে যেখানে হেডকোয়ার্টার এর, বর্তমানে আরবিআই হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। তো মুম্বাইতে ট্রান্সফার হয়ে যায় কবে? 1937 সালে। কোশ্চেন দেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এর যে গঠন হয়েছিল, এর গঠনের জন্য সুপারিশ করেছিল কোন কমিটি? তো সুপারিশ করেছিল বাই হিলটন ইয়ং কমিটি, তো হিলটন ইয়ং কমিটির সুপারিশে কিন্তু রিজার্ভ ব্যাংকের এস্টাবলিশ হয়। কোশ্চেন দেবে ফার্স্ট গভর্নর কে ছিল রিজার্ভ ব্যাংকে? তো ফার্স্ট গভর্নর ছিল ওসবোর্ন স্মিথ ছিলেন ফার্স্ট গভর্নর। ইনি কিন্তু ইন্ডিয়ান ছিলেন না, বিদেশি ছিলেন। সেই কারণে এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংকের প্রথম ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন? সি.ডি. দেশমুখ। সি.ডি. দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় গভর্নর।
রিজার্ভ ব্যাংকের। এবার এখান থেকে কোশ্চেন দেবে রিজার্ভ ব্যাংকের বর্তমানে কে গভর্নর, বর্তমান প্রেজেন্ট গভর্নর কে। তো প্রেজেন্ট গভর্নরের নাম আশা করি প্রত্যেকেই জানো, তার নাম হলো শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে এনাকে কিন্তু গত বছর অর্থাৎ 2023-এ গভর্নর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। তো কোশ্চেন দেবে গভর্নর অফ দ্য ইয়ার, গভর্নর অফ দি ইয়ার, এই অ্যাওয়ার্ডটা 2023-এ কে পেয়েছে? তো পেয়েছে কে? আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। চলে আসো পরের কোশ্চেনে। নিম্নলিখিতের মধ্যে কোনটি অতিমাত্রিক পরিপোষক অর্থাৎ ম্যাক্রো নিউট্রিয়েন্টস? তো এর মধ্যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস কোনটা? ম্যাক্রো নিউট্রিয়েন্টস নয় বলেছে। তো এর মধ্যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস হলো এমজি, ম্যাক্রো নিউট্রিয়েন্টস হলো ক্যালসিয়াম, ম্যাক্রো নিউট্রিয়েন্টস হলো লোহা অর্থাৎ ম্যাক্রো নিউট্রিয়েন্টস হলো কে মানে পটাশিয়াম। ম্যাক্রো নিউট্রিয়েন্টস নয় যেটা, সেটা হলো লোহা, অপশন নম্বর সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তাহলে লোহা কিসের উদাহরণ? লোহা হলো অর্থাৎ এফি হলো মাইক্রো নিউট্রিয়েন্টসের উদাহরণ, মাইক্রো নিউট্রিয়েন্টসের উদাহরণ। চলে আসো পরবর্তী কোশ্চেনে। নিয়াসিনের অভাব ঘাটতি রোগের নাম হলো, নিয়াসিনের অভাবে কোন রোগ হয়? তার আগে জানতে হবে যে নিয়াসিন কোন ভিটামিনের নাম। তো নিয়াসিন হলো ভিটামিন বি3, ভিটামিন বি3 হলো নিয়াসিন, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন, এবং এর ঘাটতিতে কোন রোগ হয়? এর ঘাটতিতে হবে পেলেগ্রা রোগ, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। রিকেট রোগ কোশ্চেন দেয়, রিকেট রোগ কোন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, বা এইভাবে কোশ্চেন দিয়ে দেবে, অপশানে দিয়ে দেবে যে রিকেট রোগ কিসের অভাবে হয়, সেখানে ভিটামিন ডি থাকবে না, হয়তো এর রাসায়নিক নাম থাকবে। তো এর রাসায়নিক নাম মাথায় রাখতে হবে ক্যালসিফেরল, ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম। স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো কি? অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। কোশ্চেন দেবে পারনিসিয়াস অ্যানিমিয়া এটা কিসের অভাবে হয়? তো পারনিসিয়াস অ্যানিমিয়া হয় ভিটামিন বি12, ভিটামিন বি12 এর অভাবে। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন। আরেকটা কোশ্চেন এখান থেকে দেয় এই ভিটামিন জনিত রোগের থেকে, সেটা হলো রাতকানা। রাতকানা রোগ কিসের অভাবে হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখান থেকে ভিটামিন থেকে আরেকটা কোশ্চেন, আর দুটো কোশ্চেন করাবো। এখান থেকে কোশ্চেন দেয় যে জলে দ্রবীভূত ভিটামিন কোনটা? জলে দ্রবীভূত ভিটামিন কোনটা? আরেকটা কোশ্চেন দেয় ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটা? তো মাথায় রাখবে জলে দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি, এই দুটো ভিটামিন হলো জলে দ্রবীভূত ভিটামিন। ভিটামিন ডি এর মধ্যে ভিটামিন বি এর যে কমপ্লেক্স যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই পড়বে এর মধ্যে। আর ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হলো চারটে, কি কি? এ, ভিটামিন ডি, ভিটামিন ই অ্যান্ড ভিটামিন কে, এই চারটে হলো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। চলে আসো পরের কোশ্চেন। ভারতের এক্সিম ব্যাংকের কাজ কি? আচ্ছা, এক্সিমের নাম যদি ফুল ফর্ম জানা থাকে তাহলে সহজেই অ্যান্সার করতে পারবে। এক্সিম, ইএক্স ফর কি? এক্সপোর্ট, আর লাস্টে আইএম ফর কি? আইএম ফর ইম্পোর্ট। তো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, তাহলে তার কাজ কি হবে? তার কাজ অবভিয়াসলি এক্সপোর্ট ইম্পোর্ট মানে আমদানি এবং রপ্তানি করবে। তো ভারতের আমদানি রপ্তানি করার জন্য ব্যাংক কোনটা? তার নাম হলো এক্সিম ব্যাংক, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই যে এক্সিম ব্যাংক, এই এক্সিম ব্যাংকের
ইস্টাবলিশ কবে হয়? এর ইস্টাবলিশ হয় 1 জানুয়ারি, সাল নাম সরি ডেট না মনে রাখলেও হবে, তবে সালটা মনে রাখবে 1982 সালে। কিন্তু সাল ডেট মনে রাখা এমনটাই কঠিন না, কারণ 1 জানুয়ারি হয়েছিল 1982, তো ডেটটাও তোমরা মনে রাখতে পারো। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। এক্সিম ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, এবং বর্তমান এক্সিম ব্যাংকের যিনি চেয়ারপারসন হিসাবে অর্থাৎ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো হর্ষা বাঙ্গারি। হর্ষা বাঙ্গারি। চলে আসো পরবর্তী কোশ্চেন। বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে সংগঠিত কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? তো কৈবর্ত বিদ্রোহের নেতা এইভাবেই কিন্তু তোমাদের এর আগের ক্লাসে পড়ানো হয়েছিল, এর আগের ক্লাস কিংবা প্রথম দিকের কোনো একটা ক্লাসে, খেয়াল আসছে না। তো যাই হোক, সেখানে পড়িয়েছিলাম যে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল, শুধু এইটুকুই বলেছিলাম, এবং সেখানে ডিটেলসে বলে দিয়েছিলাম যে বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কিন্তু এটা সংগঠিত হয়েছিল। তো এই কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? নেতা ছিল দিব্যক বা দিব্য, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কিন্তু কৈবর্তের বিদ্রোহ ঘটে, তখন বাংলার শাসন করছিল পাল রাজারা, অর্থাৎ দ্বিতীয় মহিপাল শাসন করছিল। তো এই বিদ্রোহ সম্পর্কে জানা যায়, এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে যে কৈবর্ত বিদ্রোহের সম্বন্ধে জানা যায় কোথা থেকে? তো এটা জানা যায় রামচরিত মানস। রামচরিত মানস গ্রন্থ থেকে। কার লেখা রামচরিত মানস? সন্ধ্যাকার নন্দী। সন্ধ্যাকার নন্দীর রামচরিত মানস থেকে কৈবর্ত বিদ্রোহের ব্যাপারে কিন্তু জানা যায়। আর এখানে রামচরিত মানসের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কনফিউজিং করে, মানসটা তুলে দিয়ে যদি কোশ্চেন দেয় যে রামচরিত বইটা কে লিখেছে, অ্যান্সার হয়ে যাবে তুলসী দাস। আচ্ছা, এখান থেকে দেখো কৈবর্ত বিদ্রোহের সাথে সাথে এখানে ছোট ছোট কিছু বিদ্রোহ আছে যেগুলো থেকে তাদের নেতা কে ছিল সেখান থেকে কোশ্চেন দেয়। তো 4-5টা বিদ্রোহ আছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। তার মধ্যে ফার্স্ট হলো কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহের নেতা কে ছিল? কুকা বিদ্রোহের নেতা ছিলেন ভগৎ জাহরমাল। ভগৎ জহরমল ছিল কুকা বিদ্রোহের নেতা, এবং এর সাথে আরেকজনের নামও মাথায় রাখবে, গুরু রাম সিং। গুরু রাম সিং। এই কুকা বিদ্রোহটা কত সাল নাগাদ হয়েছিল? এটা হয়েছিল 1872 সালে কুকা বিদ্রোহ হয়েছিল। পরবর্তী বিদ্রোহ হলো পাবনা বিদ্রোহ। পাবনা বিদ্রোহের নেতা কে ছিল? পাবনা বিদ্রোহের নেতা ছিল ঈশান চন্দ্র রায়। ঈশান চন্দ্র রায় ছিল পাবনা বিদ্রোহের নেতা। চলে আসো পরবর্তী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহটা মোস্ট ইম্পর্টেন্ট। রিসেন্টলি তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এক্সামটা হয়ে গেল, এক্সামের নাম খেয়াল আসছে না, কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল। সম্ভবত WBCS এর এক্সামে দিয়েছিল, হয় চুয়ার দিয়েছিল নতুবা দিয়েছিল সেখানে সাঁওতাল বিদ্রোহ। যাই হোক, চুয়ার বিদ্রোহ এটা হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, এবং এর নেতা কে ছিল? নেতা ছিল দুর্জন সিং। দুর্জন সিং ছিল চুয়ার বিদ্রোহের নেতা। এটা কোথায় হয়েছে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কোথায়? ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে বাঁকুড়াতে চুয়ার বিদ্রোহ হয়েছিল। চলে আসো পরবর্তী বিদ্রোহ, পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহের নেতা কে ছিল? পাইক বিদ্রোহের নেতা ছিল বক্সি জগবন্ধু। বক্সি জগবন্ধু ছিলেন পাইক বিদ্রোহের নেতা। এবং পাইক বিদ্রোহটা এটা হয়েছিল কোন রাজ্যে? এটা হয়েছিল ওড়িশা রাজ্যে। যেগুলো রাজ্য বলছি এগুলো রাজ্য থেকে কোশ্চেন দিয়েছে, সেই কারণে কিন্তু ইনক্লুড করাচ্ছি, মাথায় রাখবে। এটা হয়েছিল কবে? 1817 সালে। এরপর সব থেকে ইম্পর্টেন্ট দুটো বিদ্রোহ বলবো, একটা হলো সাঁওতাল বিদ্রোহ। বহুবার কোশ্চেন দিয়েছে, সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? তো সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল দুজন, একজন ছিল সিধু, আরেকজন ছিল কানুহ। তো সিধু ও কানুহ ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা। এবং সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855-56 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। এবং লাস্ট যেটা সেটা হলো মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের অপর নাম কি? মুন্ডা বিদ্রোহের অপর নাম হলো
উলুগুলানের উলুগুলানের বিদ্রোহ। তো উলুগুলানের বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল? নেতা ছিল বিরসা মুন্ডা। কে ছিল? বিরসা মুন্ডা। কবে হয়েছিল এই বিদ্রোহটা? বিদ্রোহটা হয়েছিল 1899 থেকে 1900 সালের মধ্যে এই বিদ্রোহটা হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন। হিন্দু পাতশাহী আদর্শের রূপকার কে? তো হিন্দু পাতশাহী এই যে আদর্শ, এই আদর্শের রূপকার ছিলেন পেশোয়া বাজিরাও। পেশোয়া প্রথম বাজিরাও কি করেছিল? 1720 থেকে 40 সাল পর্যন্ত এই টাইমে মোগল সাম্রাজ্যের পতনের পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম শক্তিশালী হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার কথাই তিনি ঘোষণা করেন। এবং ইনি মূলত তোমরা দেখবে যে পেশোয়াটা মূলত মহারাষ্ট্রে অবস্থিত। তো মহারাষ্ট্রকে কেন্দ্র করে সর্বভারতীয় এক অখণ্ড হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার এই পরিকল্পনাকেই বলা হয় কি? হিন্দু পাতশাহী। তো এটার আদর্শের রূপকার হলেন পেশোয়া বাজিরাও। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন? তো অমিত্রাঘাত বহুবার পড়িয়েছি, উপাধিটা গ্রহণ করেন বিন্দুসার। বিন্দুসার অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখানে দেখো অপশনগুলোতে মৌর্য বংশের প্রতিটা রাজার মিহিরকুল বাদ দিয়ে মৌর্য বংশের রাজাদের নাম আছে। তো এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। তো ফার্স্টে এখান থেকে রিলেট করো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য যদি কোশ্চেন দেয় যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের ফাউন্ডার কে, প্রতিষ্ঠাতা কে? তো হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি নন্দ বংশের রাজা ধননন্দকে পরাস্ত করে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের কিন্তু প্রতিষ্ঠাতা করেন। কোশ্চেন দেবে চন্দ্রগুপ্ত মৌর্য ইনি বিবাহ করেন কার সাথে? তো ইনি বিবাহ করেন, তার নাম কি? তার নাম হলো হেলেনা। তো হেলেনা কে ছিল? হেলেনা ছিল সেলুকাস নিকেটর। আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাপতি সেলুকাস নিকেটরের মেয়ে ছিল কে? হেলেনা। তো হেলেনার সাথে বিয়ে করেন এবং বিয়েতে তিনি পণ নেন। চন্দ্রগুপ্ত মৌর্য পণ হিসাবে তিনি কি নিয়েছিলেন? 4টে জায়গা নিয়েছিলেন। সেই 4টে জায়গার নাম কিন্তু তোমাদের জানতে হবে, এক্সামে কোশ্চেন দিয়েছেন। নাম কি কি? এরিয়া আরকোসিয়া, জড্রেসিয়া এবং পেরিপোনিয়া। এরিয়া, আরকোসিয়া, জড্রেসিয়া আর পেরিপোনিয়া। তো এই যে 4টে জায়গা, এই 4টে জায়গা মূলত এখন কোন কোন জায়গার মধ্যে পড়ে, কোন কোন দেশের মধ্যে পড়ে? তো এই 4টে জায়গা মেলালে টোটাল পাকিস্তান এবং টোটাল আফগানিস্তান, কিন্তু পড়ে। তাহলে পাকিস্তান এবং আফগানিস্তান এ দুটো কিন্তু ভারতেরই অংশ ছিল আগে, যেটা চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরের কাছ থেকে পণ হিসাবে নিয়েছিলেন। তো এগুলো কিন্তু ভারতের অংশ। এরা যে আলাদা দেশ বলে দাবি করে বা ভারতের বিরুদ্ধে এরা, সরি আফগানিস্তানের কথা বলছি না, পাকিস্তানের কথা বলছি, এরা ভারতের বিরুদ্ধে যে সমস্ত জঙ্গির কার্যকলাপ ঘটায়, এরা কিন্তু একসময় ভারতেরই কিন্তু অংশ ছিল। তো যাই হোক, এখান থেকে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য থেকে কোশ্চেন দেবে যে একটুখানি আগেই পড়ালাম, না সরি এর আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম মেগাস্থিনিস। তো মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন? তো মেগাস্থিনিস কিন্তু এই সেলুকাস নিকেটরের সাথে তিনি ভারতে এসেছিলেন। কার আমলে? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন। এবং কোশ্চেন দেবে মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? তো মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম হলো ইন্ডিকা। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে। ইন্ডিকা হলো মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম। এখান থেকে কোশ্চেন দেবে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন কৌটিল্য। কৌটিল্যের অপর নাম কি? চাণক্য বা একে বিষ্ণুগুপ্তও কিন্তু বলা হয়। তো এই 3টে নামই কিন্তু একজন ব্যক্তির, কৌটিল্য, চাণক্য অথবা বিষ্ণুগুপ্ত। তো ইনি লিখেছিলেন কি? ইনি লিখেছিলেন অর্থশাস্ত্র। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো। কোশ্চেন দেবে যে ভারতের
ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলে? তো ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় এই কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্তকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তীতে ইনি কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেন। তো কোশ্চেন দেয় তিনি জৈন ধর্ম কার পৃষ্ঠপোষকতায় তিনি গ্রহণ করেছিলেন? তো মাথায় রাখবে ভদ্রবাহু, ভদ্রবাহুর পৃষ্ঠপোষকতায় তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। চলে আসো বিন্দুসার। বিন্দুসারের উপাধি অমিত্রাঘাত, এটা কোশ্চেনেই ছিল। বিন্দুসার থেকে আরেকটা পয়েন্ট বলবো, বিন্দুসার ইনি কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? ইনি ছিলেন আজীবক ধর্মের, আজীবক ধর্মের পৃষ্ঠপোষক। কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের পরে আসে বিন্দুসার, বিন্দুসারের পরে আসে বিন্দুসারের ছেলে অশোক ক্ষমতায় আসে। তো এবার চলে আসো অশোক। তো অশোক নিয়ে নেক্সট পেজে এখানে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। সম্রাট অশোক, সম্রাট অশোক থেকে সর্বপ্রথম যে কোশ্চেনটা দেবে যে জম্মু কাশ্মীরের যে শহরটা আসে সব থেকে ভালো শহর শ্রীনগর, এই শ্রীনগর শহরের ফাউন্ডার কে? তো শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা হলেন সম্রাট অশোক। সম্রাট অশোক তার বাবা ছিল কিন্তু আজীবক ধর্মের পৃষ্ঠপোষক, কিন্তু সম্রাট অশোক ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। সেই কারণে এনার আমলে কি হয়েছিল? বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। কত নম্বর বৌদ্ধ সঙ্গীত? থার্ড বৌদ্ধ সঙ্গীত, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন হয়। তো কোশ্চেন দেয় যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন কোথায় হয়েছিল? তো আয়োজন হয়েছিল পাটলিপুত্র, বর্তমানে বিহারের রাজধানী পাটনা, তার আগে প্রিভিয়াস নেম ছিল পাটলিপুত্র। তো পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন হয় কত খ্রিস্টাব্দ নাগাদ? 255 বিফোর ক্রাইস্ট বিসিতে আয়োজন হয়েছিল। কোশ্চেন দেয় যে কলিঙ্গ যুদ্ধের সাথে যুক্ত কে? তো কলিঙ্গ যুদ্ধ কে করেছিল? কলিঙ্গ যুদ্ধ করেছিল সম্রাট অশোক, কলিঙ্গ যুদ্ধ করেছিল। এখান থেকে কোশ্চেন দেবে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা বলা হয়নি, শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা যেটা বললাম অশোক, এটার ব্যাপারে জানা যায় কিসের থেকে? এটার ব্যাপারে জানা যায় রাজ তরঙ্গিনী, রাজ তরঙ্গিনী, রাজতরঙ্গিনী নামক বই থেকে জানা যায়। রাজতরঙ্গিনী বইটা কার? রাজতরঙ্গিনী বইটা হলো কলহনের। তো কলহনের রাজতরঙ্গিনী বই থেকে শ্রীনগরের ব্যাপারে কিন্তু জানা যায় যে শ্রীনগরের ফাউন্ডার ছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোক থেকে রিলেট করো। কোশ্চেন দেয় যে সাঁচির স্তূপ, সাঁচির স্তূপ কে গঠন করেছিলেন? তো সাঁচির স্তূপ গঠন করেছিলেন সম্রাট অশোক। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন এখান থেকে রিলেট করাচ্ছি। উত্তরপ্রদেশের যে উত্তরপ্রদেশের সারনাথ, উত্তরপ্রদেশের কোথায়? উত্তরপ্রদেশের সারনাথ। এই সারনাথে যে অশোক স্তম্ভ আছে, অশোক স্তম্ভ, এই অশোক স্তম্ভ কে প্রতিষ্ঠা করেছিলেন? সম্রাট অশোক কিন্তু বানিয়েছিল, সম্রাট অশোক প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই অশোক স্তম্ভে চারটি কিন্তু পাথরের, চারটি কটা? চারটি পাথরের, পাথরের এক জায়গায় রাখা কি আছে? বাঘ আছে। এবং যার নিচে লেখা আছে কি? যার নিচে লেখা আছে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে? দেবনাগরী ল্যাঙ্গুয়েজে। কোন ভাষাতে? দেবনাগরী ভাষাতে কিন্তু সত্যমেব জয়তে লেখা আছে। আর লাস্ট অপশানে ছিল কি? মিহিরকুল। মিহিরকুল বলেছিলাম, মিহিরকুল কিন্তু মৌর্য বংশের কোন রাজা না। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন হুন শাসক, অর্থাৎ শেষ হুন শাসক, লাস্ট হুন রুলার। লাস্ট হুন রুলার ছিলেন কে? মিহিরকুল। চলে আসো পরের কোশ্চেন। বাংলার এসকট কাকে বলা হয়? তো বাংলার এসকট বলা হয় কাকে? বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলার এসকট বলা হয়। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে এনাদের কিছু বই এখানে রিলেট করো যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, বহুবার দিয়েছে। তো বঙ্কিমচন্দ্রের সব থেকে ফেমাস উপন্যাস হলো আনন্দ মঠ। ফেমাস এই কারণে, কারণ এই আনন্দ মঠ থেকে বন্দে মাতারাম গানটা কিন্তু নেওয়া হয়েছিল, যেটা সর্বপ্রথম গাওয়া হয়েছিল 1896 সালে কলকাতার অধিবেশনে, কলকাতার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেছিল কে? রহিমতুল্লাহ সায়ানি। যেগুলো বললাম প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এক্সামে কোশ্চেন এসছে। দরকার হলে তোমরা এইগুলো যেগুলো বলে দিলাম সেগুলো কিন্তু নোট ডাউন করে নেবে।
বঙ্কিমচন্দ্রের, আর এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে এর আগে। তো যাই হোক, এখানে দেখো বঙ্কিমচন্দ্রের অন্যান্য যে বই আছে, কপাল কুণ্ডলা। কপাল কুণ্ডলা কোশ্চেন এইভাবে দিয়ে দেবে, কপাল কুণ্ডলা কার লেখা। কোশ্চেন দেবে দুর্গেশ নন্দিনী কার লেখা। তো দুর্গেশ নন্দিনী এটাও লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী এটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বিষ বৃক্ষ, আরেকটা বই রিলেট করাবো লাস্ট, মৃণালিনী, মৃণা মৃণালিনী, মৃণালিনী বইটা কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও কিছু ফেমাস বুক এখান থেকে রিলেট করো। দেবদাস সব থেকে ফেমাস যেটা, দেবদাস। শ্রীকান্ত, শ্রীকান্ত, পথের দাবি, পথের দাবি, চরিত্রহীন, চরিত্রহীন, আরেকটা হলো পল্লী সমাজ, পল্লী সমাজ। এই বইগুলো মাথায় রাখবে, এগুলো হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। রবীন্দ্রনাথ থেকে রিলেট করো এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের সব থেকে ফেমাস কাব্যগ্রন্থ, তার নাম গীতাঞ্জলি। ফেমাস এই কারণে, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার। এছাড়া এনার লেখা সব থেকে যে বইটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, সহজ পাঠ। সহজ পাঠ কার লেখা দিয়ে ফার্স্ট অপশানে দেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করে, জানা সত্ত্বেও ভুল করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেরে আসে। তো মাথায় রাখবে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য বই হলো, অন্যান্য বইয়ের মধ্যে কাবুলিওয়ালা, যে বইগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেইগুলোই রিলেট করাচ্ছি, সব বই না। কাবুলিওয়ালা, শেষের কবিতা, শেষের শেষের কবিতা, সোনার তরী, সোনার তরী, গীতবিতান, গীতবিতান। কাজী নজরুল ইসলাম থেকে দুটো বই রিলেট করাবো, একটা হলো বিষের বাঁশি, বিষের বাঁশি, সাম্যবাদী, আরেকটা হলো, আরেকটা রিলেট করো অগ্নিবীণা। বইগুলো কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। চলে আসো পরের কোশ্চেন, মহারাষ্ট্র সরকারের প্রথম উদ্যোগ রত্ন পুরস্কার পাচ্ছেন কে? তো মহারাষ্ট্র সরকারের প্রথম উদ্যোগ রত্ন পুরস্কার পাবে রতন টাটা, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনের ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো এবং আজকের ক্লাসের এটাই কিন্তু লাস্ট কোশ্চেন থাকছে। ভারতীয় রেল বোর্ডের প্রথম মহিলা সিইও হলেন কে? ইনি কিন্তু বর্তমানেও ভারতীয় রেলওয়ে বোর্ডের সিইও পদে নিযুক্ত আছেন। তো এনার নাম হলো, রিসেন্টলি নিযুক্ত হয়েছেন জয়া বার্মা সিনহা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে যে ভারতের যে রেলওয়ে বোর্ড, এই রেলওয়ে বোর্ডের গঠন কবে হয়, কবে এর এস্টাবলিশ হয়েছিল? তো এর গঠন হয়েছিল, এক্সাক্ট ডেট মাথায় রাখবে, 18 ফেব্রুয়ারি 1905 সালে ভারতের রেলওয়ে বোর্ডের কিন্তু গঠন হয়। এবং বর্তমানে চেয়ারম্যান কে বললাম? বর্তমান চেয়ারম্যান হলেন জয়া বার্মা সিনহা। আচ্ছা, এখানে রেলের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কিছু কোশ্চেন রেল থেকে রিলেট করাবো। কোশ্চেন দেবে ফাদার অফ, ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে, ভারতের রেলওয়ের জনক কে? ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে, তো ভারতের রেলওয়ের জনক হলেন লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি। কারণ এই লর্ড ডালহৌসি কেন ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে? কারণ সর্বপ্রথম এনার সময় কিন্তু ভারতের রেলপথ চালু হয়েছিল, রেল লাইন চালু হয়েছিল। তাই এখান থেকে কোশ্চেন দেবে ভারতের প্রথম রেল, ভারতের প্রথম প্রথম রেল চলে, ভারতের প্রথম রেল চলে কবে? তো ভারতের প্রথম রেল চলে 16 এপ্রিল 1853 সালে ভারতের প্রথম রেল চলে। কোথা থেকে কোথায় চলে? এক্সাক্ট জায়গা মাথায় রাখবে, বোরি বন্দর,
বরিবান্দার, অনেক বইতে থাকবে শুধু বোম্বে থেকে থানে, তো বরিবান্দার এক্সাক্ট জায়গা মাথায় রাখবে। বোম্বের কোথায়? বোম্বের বরিবান্দার থেকে কার মধ্যে? থানের মধ্যে চলেছিল। কত কিলোমিটার ডিস্টেন্স ছিল? 34 কিলোমিটার, 34 কিলোমিটার ডিস্টেন্সে চলেছিল। কোশ্চেন দেবে যে প্রথম যে রেলটা চলেছিল তার কতগুলো কোচ ছিল? তার কোচ ছিল 14টা কোচ নিয়ে প্রথম রেল চলেছিল। কোশ্চেন দেবে কতগুলো প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জারের সংখ্যা কত ছিল প্রথম রেলওয়েতে? তো প্যাসেঞ্জারের সংখ্যা ছিল 400, 400টা প্যাসেঞ্জার নিয়ে ভারতের প্রথম কিন্তু রেল চলেছিল। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের করাচ্ছি। এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের যে রেলওয়ে নেটওয়ার্ক এটা বিশ্বের মধ্যে এখন কত নম্বর পজিশনে আছে? তো ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক, ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক পজিশন, ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক এখন বিশ্বের মধ্যে কত নম্বর পজিশনে আছে? বিশ্বের মধ্যে 4 নম্বর, 4th পজিশনে আছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে নাও, বর্তমানে ভারতে রেলওয়ে জোনের সংখ্যা কটা? রেলওয়ে জোনটা ম্যাপ সহকারে তোমাদেরকে পড়িয়েছিলাম। তো বর্তমানে ভারতের রেলওয়ে জোনের সংখ্যা হলো 18টা রেলওয়ে জোন আছে। তো আজকের ক্লাসে এই 30টা কোশ্চেন রেখেছি, আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে, তাহলে সেই ডাউটটা তোমাদের পরবর্তী ক্লাস হোক বা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে হোক সেটাখানে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করা হবে। আর তোমাদের একসাথে অনেকগুলো ক্লাস চলছে, সেই কারণে হয়তো কোথাও সিলি মিস্টেক হতে পারে। আমাদের ক্লাসের মধ্যে সিলি মিস্টেক যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কারেকশন নিজেরা করে নেবে বা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সেই মিস্টেকগুলোকে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আমার মিস্টেকটাকে সঠিক করার চেষ্টা করব। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা এর পাশাপাশি আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।